পি এবং কিউ দুটি সদৃশ সমান্তরাল বল। পি বলের ক্রিয়ারেখাকে এর সমান্তরাল বরাবর কিউ বলের দিকে এক্স দূরত্ব সরানো হলে এদের লব্ধি ডি দূরত্ব সরে যায়। প্রমাণ করো যে ডি ইকুয়াল টু পি এক্স ডিভাইডেড বাই পি প্লাস কিউ। প্রশ্নটা শুনেই তোমরা বুঝতে পারছো যে আমরা এর আগে যে তিনটা অঙ্ক খুব সিম্পলি করে ফেললাম, এই অঙ্কটা এক্স্যাক্টলি অতটা সিম্পল না, তার থেকে একটু হার্ডার। তবে ভয় পাওয়ার কিছু নেই, তোমার কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে এবং তোমাদেরকে আমি যেই কথাটা বলেছিলাম যে তিনটা জিনিস জানতে পারলে তুমি স্থিতিবিদ্যার সকল অঙ্ক সমাধান করতে পারবে, সেই তিনটা জিনিস দিয়ে এটাকে সলভ করা যায়। সেই তিনটা জিনিস কি মনে আছে? লামি, বলের লম্বাংশ আর মোমেন্ট। যাই হোক, এটা আসলে আমরা বলেছিলাম যে 90%-এর বেশি অঙ্ক আমরা মোমেন্ট দিয়েই করব, তো এটাও মোমেন্ট দিয়ে আমরা করব, কিন্তু মোমেন্ট অ্যাপ্লাই করার জন্য যেই শর্তটা, সেই শর্তটা এখানে ফুলফিল হচ্ছে কিনা। আমরা কিন্তু নর্মালি একটা জিনিস জানি যে মোমেন্ট দিয়ে আমরা সেই অঙ্কগুলো করি যে অঙ্কগুলোতে সাম্যাবস্থা থাকে, কিন্তু এখানে কিন্তু কোনো সাম্যাবস্থা নাই, দুইটা বল এবং তাদের লব্ধি নিয়ে আলোচনা করা হচ্ছে। ইন দ্যাট কেস মোমেন্ট অ্যাপ্লাই করা যাবে কি না, এটার উত্তর হচ্ছে যে এই ক্ষেত্রে যেখানে দুটা বল সমান্তরালে থাকে এবং একই ডিরেকশনে থাকে, সেক্ষেত্রে মোমেন্ট অ্যাপ্লাই করা যাবে, কিন্তু লিমিটেশন হচ্ছে পিভট পয়েন্টটা আমার লব্ধির ক্রিয়াবিন্দুকে ধরতে হবে। কেন এটা করা যাবে সেই এক্সপ্লেনেশন আমরা এখন না যাই, কিন্তু তোমরা মাথায় রাখো যে তোমাদের এই কন্ডিশনটা মেনে নিয়েই কিন্তু তোমাদের বইতে অঙ্কগুলো করানো হয়েছিল, কিন্তু সেক্ষেত্রে তোমাকে উল্লেখ করা হয় নাই যে ওখানে মোমেন্ট ইউজ করা হচ্ছে। যাই হোক, আমরা অঙ্কে ফেরত আসি। আমাদেরকে যে কথাটা বলেছে, এ এবং সি বিন্দু, মানে এই দুই বিন্দুতে দুটো সদৃশ সমান্তরাল বল একই ডিরেকশনে কাজ করছে, দুটো বল সমান্তরাল। আমি দুটাকে একটু আকারে ডিফারেন্ট করে রেখেছি যাতে তোমার বুঝতে সুবিধা হয়। এদের লব্ধিটা নিশ্চয়ই এদের সমান্তরালই হবে, এবং সেটা কোথায় হবে? সেটা বড় বলটার কাছে হবে। ই প্লাস কিউ এখানে কাজ করবে, তাহলে এইখানে আমি মোমেন্ট অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু আমার শর্ত একটাই যে আমার মোমেন্টের পিভট পয়েন্টটা ধরতে হবে লব্ধির ক্রিয়াবিন্দুতে। তাহলে আমি বি বিন্দুকে যদি পিভট পয়েন্ট ধরে মোমেন্ট ক্যালকুলেট করি, বি বিন্দুতে মোমেন্ট ক্লকওয়াইজ ইকুয়াল টু মোমেন্ট এন্টি ক্লকওয়াইজ। এখানে ক্লকওয়াইজ মোমেন্ট কে তৈরি করছে? সি। তাহলে কিউ ইনটু বি থেকে সি পর্যন্ত দূরত্ব ইকুয়াল টু এন্টি ক্লকওয়াইজ মোমেন্ট তৈরি করছে পি, পি ইনটু বি থেকে এ পর্যন্ত যে দূরত্বটা, এইটুকু লিখে আমরা খুশি। এখন আমরা চলে আসি আমাদের এই দ্বিতীয় ছবিটাতে। দ্বিতীয় ছবিটায় বলা হলো যে এবারে আমি এ বিন্দুতে আর পি কে রাখতে পারবো না, এ বিন্দু থেকে খানিকটা ভিতরের দিকে সরিয়ে দেব। তাহলে পি চলে আসলো এই বিন্দুতে, কতটুকু দূরত্ব সরেছে? সে এক্স পরিমাণ দূরত্ব সরেছে। এরপর যদি আমি পি কে সরিয়ে দেই, তাহলে লব্ধিটাও নিশ্চয়ই আরেকটু সরে যাবে। তাহলে আমি ধরে নিলাম যে সেইটা এ চলে আসছিল এ থেকে ডি বিন্দুতে। তাহলে আমি ধরে নিচ্ছি যে পি এর ক্রিয়াবিন্দু এখন আর এ না, এ থেকে এক্স পরিমাণ দূরত্বে অবস্থিত ডি বিন্দুতে, এবং লব্ধিটাও বি বিন্দুতে ছিল, বি বিন্দু থেকে সে খানিকটা সরে যাবে। কতটুকু সরে যাবে প্রশ্নে উল্লেখ করে দিয়েছে, ডি দূরত্ব সরে যাবে। যে বিন্দুতে যাবে সেই বিন্দুর আমরা একটা নাম দিলাম ই। তাহলে এখন লব্ধিটা এখানে কাজ করছে পি প্লাস কিউ। এখন একই কথা আমি এই ক্ষেত্রেও লব্ধির ক্রিয়াবিন্দুকে পিভট ধরে মোমেন্ট অ্যাপ্লাই করতে পারবো। এখানে ক্লকওয়াইজ মোমেন্ট কে তৈরি করছে? এখানে ক্লকওয়াইজ মোমেন্ট তৈরি করছে কিউ নামক ফোর্সটা। তাহলে কিউ ইনটু পিভট পয়েন্ট এখন ই, ই থেকে কিউ পর্যন্ত দূরত্ব হলো ইসি ইকুয়াল টু এন্টি ক্লকওয়াইজ মোমেন্ট তৈরি করছে এই পি বলটা, পি ইনটু ই থেকে এই পি এর ক্রিয়াবিন্দু ডি এর দূরত্ব হলো ডিই। আমরা এই যে দুইটা ইকুয়েশন পেয়েছি, এই দুইটা ইকুয়েশনকে আমি টানাটানি করে এই পর্যন্ত নিয়ে আসবো। এইটুকু হচ্ছে অঙ্কের চ্যালেঞ্জ। এই অঙ্কটা যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল এবং যথেষ্ট কঠিন ছিল। যারা এই অঙ্কটা এর আগে করে নাই তাদের জন্য এখানে যথেষ্ট মানে বেশ কয়েকটা চ্যালেঞ্জ তোমাকে পরপর ওভারকাম করতে হবে। তার মধ্যে প্রথম চ্যালেঞ্জটা ছিল ডেসক্রিপশন মেইনটেইন করে ছবি এঁকে ফেলা, যেটা তোমরা এঁকেছো। দ্বিতীয় শর্ত ছিল যে এখানে যে মোমেন্ট অ্যাপ্লাই করা যায় এই জিনিসটা বুঝতে পারা। মোমেন্ট অ্যাপ্লাই করা যায় কখন? স্থির অবস্থা না থাকলেও যদি দুইটা সদৃশ সমান্তরাল বল থাকে, তবে
তাদের লব্ধির ক্রিয়াবিন্দুতে পিভট ধরে মোমেন্ট অ্যাপ্লাই করা যায়, কারণ এখানে কোনো ঘূর্ণন হয় না। মোমেন্ট জিনিসটা আসলে ঘূর্ণনের পরিমাপ। মোমেন্ট ক্লকওয়াইজ ইকুয়াল টু মোমেন্ট এন্টি ক্লকওয়াইজ কখন আমরা লিখতে পারি? যখন এখানে কোনো ঘূর্ণন হচ্ছে না। দেখো যে এরা যদি সামনের দিকে অগ্রসর হয়, তিনটা বল এক গতিতেই সামনের দিকে অগ্রসর হবে। দ্যাটস ওয়াই এখানে আমরা মোমেন্ট অ্যাপ্লাই করতে পারলাম। আচ্ছা, যাই হোক, এখন আমাদের থার্ড যে চ্যালেঞ্জটা, সেটা হলো যে মোমেন্ট অ্যাপ্লাই করে ফেলেছি আমরা। থার্ড চ্যালেঞ্জটা হলো যে এই দুইটা ইকুয়েশন থেকে টানাটানি করে আমাকে এই ইকুয়েশনটা বানাতে হবে। এখন এই জায়গাটা একটু খেয়াল করো, কিউ ইন্টু ইসি আর এখানে আছে কিউ ইন্টু বিসি। আমি দেখি তো এইটাকে একটু চেষ্টা করে কিউ ইন্টু বিসি বানানো যায় কিনা। কিউ ইন্টু ইসি, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, সেটাকে একটু আমি এইভাবে লিখতে পারি যে বিসি মাইনাস বিই। দেখো, ইসি মানে হচ্ছে বিসি মাইনাস বিই, তার মধ্যে এই বিই মানে হলো ডি, তাহলে আমি এই কথাটা লিখতে পারি বিসি মাইনাস বি। তখন আমি ইসিটা পাই, তাহলে কিউ ইন্টু দিস থিং আমি লিখতে পারলাম। তাহলে পরের লাইনটা আমি এভাবে লিখতে পারি যে কিউ ইন্টু বিসি মাইনাস কিউ ইন্টু ডি। ও পাশে কি লিখবো সেটা আমি একটু পরে চিন্তা করছি, আমি এ পাশটা একটু কাজ করে নেই। কিউ ইন্টু বিসি, এইটাকে কি লেখা যায়? পি ইন্টু এবি মাইনাস কিউ ডি। লিখলাম এই পর্যন্ত। বাম পাশটা ক্লিয়ার হয়ে গেল, ডান পাশে এখন একটু চিন্তা করা যাক। পি ইন্টু ডিই, এটাকে কোনোভাবে পি ইন্টু এবি বানানো যায় কিনা? পি ইন্টু ডিই, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব। আমি একটু ডিই এর ব্যাপারে একটু চিন্তা করি। দেখো, এই কথাটা কিন্তু লেখা যায় যে ডিবি প্লাস ডিই। বিই এটাকে লেখা যায় ডি, আর ডিবি এটাকে লেখা যায় এবি মাইনাস এক্স। লেখা যায়? জি হ্যাঁ, লেখা যায়। এটা একটু এখানে লিখে দেন, এবি মাইনাস এক্স প্লাস ডি। তাহলে এখানে আমি লিখতে পারি যে পি ইন্টু এবি মাইনাস পি এক্স প্লাস পিডি। এটা একটু এখানে আরেকবার রিপিট করি, পি ইন্টু এবি মাইনাস পি এক্স প্লাস পিডি। পি ইন্টু এবি, পি ইন্টু এবি কাটা। এখন কিন্তু দেখেন যে এই জিনিসটা চলে আসছে, জাস্ট কয়েকটা লাইন আমাকে লিখতে হবে। পি এক্সটাকে এ পাশে নিয়ে আসো, কিউডিটাকে ও পাশে নিয়ে যাও, ডিটা কমন নাও, পি প্লাস কিউ। পরের লাইনেই লেখা যায় যে ডি ইকুয়াল টু পি এক্স ডিভাইডেড বাই পি প্লাস কিউ। হয়ে গেল। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে আমাদের যে স্থিতিবিদ্যার অঙ্কগুলো কঠিন হলেও সাইজে কিন্তু খুব একটা বড় না। আর মোমেন্ট অ্যাপ্লাইয়ের সব থেকে বড় সুবিধাই হলো মোমেন্ট অ্যাপ্লাই করলে এবং ছবি আঁকলে অঙ্ক খুব ছোট হয়ে যায়। এবং এই জন্যই আমি তোমাদেরকে বারবার বারবার মোমেন্টের উপর এত গুরুত্ব দিতে বলেছিলাম। এবং দেখো যে আমি অলরেডি 4টা অঙ্ক করলাম, 2019, 2018, 2017, 2016 লামির উপপাদ্য ইউজ করেছিলাম একটা অঙ্কে। বাকি 3টাতেই আমরা মোমেন্ট অ্যাপ্লাই করেছি, এবং মোমেন্ট অ্যাপ্লাই করলে কিন্তু অঙ্কগুলো খুব ছোট এবং খুব সহজ হয়ে যায়। যেমন এই অঙ্কটা তুমি যদি আগে থেকে না জানো, তাহলে তোমার জন্য চ্যালেঞ্জের স্টেপ হচ্ছে 3টা। প্রথম স্টেপ ডেসক্রিপশন মেইনটেইন করে একটা ছবি আঁকা। দ্বিতীয় স্টেপ এখানে যে মোমেন্ট অ্যাপ্লাই করা যায় সেটা বুঝতে শেখা। এবং তৃতীয় স্টেপ হলো এই দুইটা ইকুয়েশন লিখে সেখান থেকে টেনে টুনে এই ফাইনাল ইকুয়েশনটাই নিয়ে আসা। তো 3টা চ্যালেঞ্জ অ্যাট এ টাইম পরীক্ষার হলে ওইটুক জায়গা আছে ওর মধ্যে মেক শিওর করাটা যথেষ্ট ডিফিকাল্ট। এবং আমার কাছে মনে হয় যে 2016 সালে এই অঙ্কটা বা এই ধরনের অঙ্ক যদি আগে থেকে কেউ না করে আসে, তাদের জন্য এটা খুব কঠিন অঙ্ক ছিল। কিন্তু তুমি তো এখন জিনিসটা জেনে গেলে যে এই ধরনের অঙ্ক এইভাবে করা যায়। তোমার জন্য 2020 সালে বা 2021 সালে যদি এরকম কোনো প্রশ্ন আসে ভর্তি পরীক্ষায়, তুমি কিন্তু তখন আর এই চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হবে না। তোমার জাস্ট জানা থাকলো, তুমি এই প্রসেসগুলো অ্যাপ্লাই করে ফেললে। ভূমির সাথে আলফা কোণে হেলানো একটি সমতলের উপর একটি 20 কেজি ওজনের বস্তুকে তল এবং ভূমির সমান্তরালে 10 কেজি ওয়েট মানের দুটি সমান বল প্রয়োগে স্থির অবস্থায় রাখা হয়েছে। তলের উপর ক্রিয়ারত বলের মান নির্ণয় করো। প্রশ্নটা 2014 সালে বুয়েটের ভর্তি পরীক্ষায় এসেছিল। আমাদের প্রথম কাজ,
বর্ণনা অনুযায়ী ছবিটা এঁকে ফেলে আমরা এঁকেছি যে একটা হেলানো তল আছে যেটা ভূমির সাথে আলফা কোণে হেলানো। তো এখান থেকে এটার উপরে যে তলটার উপর ধরে নেওয়া হয়েছে যে তলটা একটা মসৃণ তল, সেই তলের উপর একটা বস্তু রাখা হয়েছে যেটার ওজন হলো 20 কেজি ওয়েট। এখন এইটা তো নর্মালি নিচের দিকে গড়িয়ে পড়ার কথা। কেন গড়িয়ে পড়ার কথা? কারণ এই বলের একটা উপাংশ এই দিকেও কাজ করবে। সেই উপাংশটা কত? এই কোণটা যদি আলফা হয়, এই কোণটা হবে 90 ডিগ্রি, এই কোণটা হবে 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে এখান থেকে একটা লম্ব যদি আমি আঁকি, তলের উপর লম্ব আঁকি, তাহলে খেয়াল করো এইটা যদি 90 ডিগ্রি মাইনাস আলফা হয় তাহলে এটাও 90 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে এই কোণটা হবে তখন আলফা। এই কোণটা আলফা হলে এর দুটো উপাংশ এই ডিরেকশনে হলো 20 cos আলফা আর এই ডিরেকশনে 20 sin আলফা। তোমরা জানো উল্লম্ব উপাংশ আর অনুভূমিক উপাংশ, আলফার সঙ্গে লাগানো দিকটায় যে উপাংশটা সেটা হলো 20 cos আলফা, আর এইটার লম্ব দিকে যেটা সেটা সাইন হয়, এটা জানি। তাহলে আমরা তার যে ওজন ছিল সেটার দুইটা উপাংশ আলাদা করে ফেলেছি। এখন দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হলো তাকে স্থির রাখার জন্য দুটো বল প্রয়োগ করা হলো। একটা অনুভূমিক বরাবর, অনুভূমিক বরাবর যে বলটা প্রয়োগ করা হলো তার মান হলো 10 কেজি ওয়েট, আর আরেকটা বল প্রয়োগ করা হলো এই তলের সমান্তরালে, সেটাও 10 কেজি ওয়েট। এই কোণটা যদি আলফা হয় তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা অবশ্যই আলফা হবে, সেটা এর দিকে লাগানোর দরকার নাই, এইটা এবং এইটা অনুরূপ কোণ। এই যে এই 10, এটা কিন্তু আসলে আমাদের তেমন কোনো কাজে লাগছে না। আমি এইটাকে অনুভূমিক এবং উল্লম্ব উপাংশে ভাগ করে নেওয়ার চেষ্টা করি, তাহলে এই 10টাকে যখন আমি এই উপাংশটা নেব সেটা হবে 10 cos আলফা, আর এটার যে উল্লম্ব উপাংশ সেটা এই দিকে হবে 10 sin আলফা। তাহলে আমরা কি করেছি? এই 20 এবং এই 10 এই দুইজনকে উপাংশে বিভক্ত করে ফেলেছি। 20 এর দুটো উপাংশ 20 cos আলফা 20 sin আলফা, এই 10 এর দুটো উপাংশ 10 sin আলফা 10 cos আলফা, আর এই 10 আগেও দেওয়া ছিল এখনো দেওয়া আছে। কাজেই এখন আমরা অঙ্কের মধ্যে কিন্তু এইটা এবং এইটা এই দুইটা ব্যবহার করব না। কেন? কারণ তাদেরকে আমরা উপাংশে বিভক্ত করে ফেলেছি, এই জন্য এই দুটো আমরা আপাতত ব্যবহার করব না। তোমরা আবার পরীক্ষার খাতায় ক্রস চিহ্ন দিও না, আমি জাস্ট তোমাদেরকে বোঝার জন্য চিহ্নটা দিয়েছি। আর তাহলে আমরা কাকে কাকে ব্যবহার করব? এই 10 কে ব্যবহার করব, এই উপাংশগুলোকে ব্যবহার করব। আমাদের ইন টোটাল 3টা বল দেয়া ছিল। ছবিটা আঁকার সময় জিনিসগুলো খেয়াল করবে, ক্যালকুলেশন করার সময় জিনিসগুলো খেয়াল করবে। আমাকে 3টা বলের কথা উল্লেখ করা হচ্ছে, একটা তার ওজন, একটা অনুভূমিক বরাবর বল, আর একটা হলো তলের সমান্তরাল বল। তার মধ্যে ওজনকে আমরা দুইটা উপাংশে বিভক্ত করেছি, সেই কারণে ক্যালকুলেশনের মধ্যে আমরা একে আর নিয়ে আসবো না, এটা বাদ, ক্যালকুলেশনের মধ্যে আনবো না। এই বলটাকে আমরা দুইটা উপাংশে বিভক্ত করেছি 10 cos আলফা 10 sin আলফা, যেই কারণে এইটাও ক্যালকুলেশনের মধ্যে আনবো না, এই কথাটাই জাস্ট বললাম। তবে এই যে ক্রস চিহ্নটা এটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য দিয়েছি, পরীক্ষার খাতায় তোমরা যেন ক্রস চিহ্ন ইউজ করো না, এটা করা যাবে না, পরীক্ষার খাতায় এই ক্রস দেওয়া যাবে না। জাস্ট এটা মাথায় রাখো যে এইটা আর এইটা এই দুটো আমরা যেহেতু উপাংশে বিভক্ত করেছি দ্যাটস ওয়াই এটাকে আমরা ইউজ করব না ক্যালকুলেশনের মধ্যে। এখন প্রশ্ন হলো যে এখানে আরো কোনো বল আছে কিনা। আমরা এখানে টোটাল 5টা বল ইউজেবল দেখতে পাচ্ছি, ডান দিকে 2টা, বাম দিকে একটা, নিচের দিকে 2টা, 3টা বলকে ভেঙে আমরা 5টা বল পেয়েছি। এখন আরেকটা বল এখানে আছে কি না তোমরা চিন্তা করো, 2 সেকেন্ড বা 5 সেকেন্ড চিন্তা করো, চিন্তা করে আমাকে বলো তো যে আসলে এখানে আরো কোনো বল থাকার কথা কিনা। প্রথম কথা, এই অবজেক্টটা স্থির আছে, এই কথাটা কিন্তু প্রশ্নে উল্লেখ করে দিয়েছে। যেহেতু স্থির আছে তার মানে তার ডানের ফোর্স বামের ফোর্স সমান, উপরের ফোর্স নিচের ফোর্স সমান। তার ডানের ফোর্স আছে, বামের ফোর্স আছে, নিচের ফোর্স আছে, উপরের ফোর্স কই নাই তো। কাজেই উপরে কেউ একজন আছে, একটা ফোর্স আছে, যেই ফোর্সটাকে এখানে আঁকা হয় নাই এবং প্রশ্নে উল্লেখ করা হয় নাই, সেই ফোর্সের নাম কি? সেই ফোর্সের নাম হলো নরমাল কন্ট্যাক্ট ফোর্স বা নরমাল রিঅ্যাকশন ফোর্স, বা বাংলায় বলে তলের প্রতিক্রিয়া বল, এবং সেটাকে আর দিয়ে প্রকাশ করা হয়। এই তলের প্রতিক্রিয়াটাকে আমাকে নির্ণয় করতে হবে। আমাকে বলা হলো যে তলের উপর ক্রিয়ারত বলের মান কত, তাহলে তলের উপর ক্রিয়ারত বল যা হবে তলের প্রতিক্রিয়া তাই হবে।
কারণ কি একজন আরেকজনের সমান এবং বিপরীত ক্রিয়া এবং প্রতিক্রিয়া। তাহলে আমরা ক্যালকুলেশন শুরু করি। প্রথম কথা, যেহেতু জিনিসটা স্থির অবস্থায় আছে এবং সবগুলা ফোর্স একই বিন্দুতে কাজ করছে, কাজে এখানে আমাদের মোমেন্টের কোনো প্রশ্নই আসে না। মোমেন্টের প্রশ্ন কখন আসে? যখন বিভিন্নটা বিভিন্ন জায়গায় কাজ করে। যেহেতু সবগুলো একই জায়গায় কাজ করছে, এখানে শুধুমাত্র আমার একটা জিনিস দেখালেই হবে, ডানের ফোর্স বামের ফোর্স সমান, উপরের ফোর্স নিচের ফোর্স সমান। তাহলে ডানের ফোর্স বামের ফোর্স সমান, এটার জন্য আমরা কি লিখবো? 20 sin alpha equal to 10 plus 10 cos alpha, বা 2 sin alpha equal to 1 plus cos alpha। এখান থেকে কিন্তু আমরা আলফাটাকে খুব সহজেই বের করে ফেলতে পারি। কিভাবে? 2 sin alpha, sin alpha কে লেখা যায় 2 sin alpha by 2 into cos alpha by 2 equal to 1 plus cos alpha কে লেখা যায় 2 cos square alpha by 2। ত্রিকোণমিতি চলে আসছে স্ট্যাটিক্স এর মধ্যে। তাহলে এখন দেখো আমরা কিছু কাটাকাটি করি। আমরা এই 2 এবং এই 2 কে কেটে দিতে পারি এবং একটা cos alpha এই cos alpha সঙ্গে কেটে দিতে পারি। কেন কেটে দিতে পারি? এই প্রশ্নটা হলো যে কারণ আমরা একটা জিনিস জানি যে cos alpha by 2 এর ভ্যালুটা নট ইকুয়াল টু 0। এটা 0 এর সমান না। কেন 0 এর সমান না? যদি এটা 0 এর সমান হইতো তাহলে আলফা বাই 2 এর ভ্যালু হইতো 90 ডিগ্রি আর আলফার ভ্যালু হতো 180 ডিগ্রি, যেটা না। আলফার ভ্যালুটা কিন্তু 0 থেকে 90 এর ভেতর, যেই কারণে আলফার ভ্যালু 180 না। সেই কারণে cos alpha by 2 ভ্যালুটা 0 না। আর যে ভ্যালুটা 0 না তাকে কাটা যায়। কোন ভ্যালু যদি 0 হওয়ার কোনো সম্ভাবনা থাকে তখন কিন্তু তাকে কাটা যায় না, যেই কারণে আমরা একটা cos কেটে দিলাম। পরের লাইনটা আমরা লিখতে পারি যে sin alpha by 2 divided by cos alpha by 2 equal to half, অর্থাৎ tan alpha by 2 এর ভ্যালুটা হলো হাফ। তাহলে alpha by 2 হবে tan inverse half 26.57 ডিগ্রি, আলফার ভ্যালুটা চলে আসে 53.14 ডিগ্রি। এরপর উপরের ফোর্স ইকুয়াল টু নিচের ফোর্স। তাহলে উপরের ক্রিয়ারত ফোর্স কে আর, আর নিচে ক্রিয়ারত ফোর্স কে 10 sin alpha প্লাস 20 cos alpha। ভ্যালুগুলো বসিয়ে দাও। 10 sin 53.14 ডিগ্রি প্লাস 20 cos 53.14 ডিগ্রি। ক্যালকুলেট করলে ভ্যালুটা একবারে চলে আসে 20 কেজি ওয়েট। এটাই আমাদের অ্যানসার। তাহলে এই যে আর, এটা হলো তলের প্রতিক্রিয়া। তাহলে তলের প্রতিক্রিয়া আর তলের উপর ক্রিয়ারত বল দুটার ভ্যালু কিন্তু সেম, কাজেই এখান থেকে আমরা অ্যানসারটা পেয়ে গেলাম 20 কেজি ওয়েট।